দেখতে দেখতে চলে গেল আরও কয়েকটি মাস। ত্রিধা আগের থেকে নিজেকে সামলে নিয়েছে বহুগুণ বেশি। হয়তো আগের মতো কিশোরী চাঞ্চল্য আর তার মনে নেই, তবে মুখ গোমড়া করেও থাকে না। মেধাবী ছাত্রী হওয়ায় ডাক্তারি পড়ার সুযোগটাই পেয়ে গেল। ভর্তি হলো ঢাকা মেডিকেল কলেজে। ত্রিধার দাদু মোজাম্মেল খানের খুব ইচ্ছে ছিল তার মেয়ে অথবা ছেলে ডাক্তারি পড়বে, কিন্তু তার ছেলে অল্প বয়সে রাজনীতিতে জড়িয়েছিল। পরবর্তীতে রাজনীতি ছেড়ে সরকারি চাকরি করার সিদ্ধান্ত নেয়। অতঃপর তার একমাত্র ভরসা ছিল মেয়ে, কিন্তু তার মেয়ে প্রাইভেট হসপিটালে চান্স পায়, তাই তাকে আর ভর্তি করা হলো না সেখানে। পরবর্তীতে ঢাকা কলেজ থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছে। যাই হোক, ত্রিধা ছোটবেলা থেকে বহুবার তার দাদুর মুখে এই কথাগুলো শুনেছে। তখন সে আধো আধো কণ্ঠে বলতো, দাদু, তুমি চিন্তা করো না, আমি আছি না তোমার ছোট বউ। আমি একদিন অনেক বড় ডাক্তার হব, তারপর তোমার জ্বর মাপবো। মোজাম্মেল খান হাসতেন। মূলত বাবার স্বপ্ন পূরণ করতেই মেঘ নিজের ছেলেকে ডাক্তারি পড়িয়েছেন। ত্রিধা ছোটবেলার কথাটি এভাবে সত্যি করতে পারবে সেটা কেউই ভাবতে পারেনি। আহিয়ান এখনও আগের মতো সকাল 8টায় কল দিয়ে বাড়ির সকলের সাথে কথা বলে। ত্রিধা চায় না বলে আহিয়ানও কারোর কাছে ত্রিধা নিয়ে প্রশ্ন করে না। দুজনের কথা হয় না প্রায় 6টি মাস কেটে গেছে। ত্রিধা ভালো রেজাল্ট করেছে বলে তার বড় পাপা আবির তাকে ফোন গিফট করেছিল, তাই আহিয়ার সাথে মাঝে মাঝে কথা হয়। আহিয়া প্রায়ই বলে, ভাইয়ের ফোন নাম্বার দিই, ভাইয়ের সাথে একটু কথা বল। কিন্তু ত্রিধা প্রতিবার নির্বাক হয়ে থাকে, এই কথার কোনো উত্তর দেয় না। রিহান চেষ্টা করেছে নিজের ব্যবসা দাঁড় করানোর। ওর আব্বু রাকিব বারবার বলেছে তাদের ব্যবসায় যোগ দিতে। তার পরবর্তীতে একটা মাত্র ছেলে হিসেবে তাকে এসবের দায়ভার নিতে হবে। রিহান বলেছে এটা নিয়ে পরে ভাবা যাবে, আপাতত সে নিজেকে প্রমাণ করতে চায়। রিহান যখন প্রথম শুনছিল তার কাজিন জুই লাইব্রেরিতে কাজ করা মেহেদি নামের এক ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে, তখন মেয়েটাকে বড় ভাই হিসেবে অনেক দম গিয়েছে। কিন্তু তার কিছুদিন পর থেকে তাকে আর কিছুই বলতো না। ওর ভাবসাব দেখে মনে হচ্ছে ও জুইকে সম্পূর্ণ সাপোর্ট করছে। ভোরের আলো ছুটতে না ছুটতেই জানালা দিয়ে হালকা সূর্যের আলো ছড়িয়ে পড়ছে। দেয়াল আর মেঝেতে হালকা সোনালি আভা তৈরি করছে। বাগানের গাছপালাগুলো এখনও অলসভাবে ঘুমন্ত অবস্থায় পড়ে আছে। যাই হোক, ত্রিধা এখন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে এমবিবিএস এর প্রথম বর্ষের ছাত্রী। ওর স্বপ্ন ও একদিন সুনামধন্য গাইনোকোলজিস্ট হবে। মহিলাদের শারীরিক ও মানসিক সমস্যা নিয়ে কাজ করতে চায় সে। অন্যের কষ্ট কমিয়ে সে তাদের মুখে হাসি ফোটাতে চায়। আর সবচেয়ে খুশির বিষয় হচ্ছে জুইও তাদের সাথে চান্স পেয়েছে। ওদের মতো চঞ্চল দুই পাখি যে এত ভালো রেজাল্ট করবে কেউই ভাবতে পারেনি। পাতার ডগায় শিশিরের বিন্দুটা যেন ভাসছে। খানবাড়ির কিচেনে সকালে নাস্তা তৈরির তোড়জোড় চলছে। একটু পরেই সবাই নাস্তা করে বেরিয়ে যাবে, তাই তাড়াহুড়ো অনেক। আবির ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়েছিল। হঠাৎ ফোনের রিংটোনের শব্দে ঘুম ভেঙে গেল। চোখটা লেগে গিয়েছিল মাত্রই, কিন্তু ফোনের শব্দে একটু বিরক্ত হলো বটে। পিটপিট করে চোখ খুলে দেখল ছেলের নাম্বার। আহান তো সকাল 8টায় কল দেয়। ভাবতে ভাবতে কল রিসিভ করলো। দেখল আহিয়ান ও আহিয়া একসাথে বসে আছে। এর মধ্যেই ফোনের ওপাশ থেকে আহিয়া চিল্লাই উঠে বলল, হ্যাপি বার্থডে পাপা। এর মধ্যে আহিয়ান বলে উঠল, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আহিয়ান ও আহিয়া একসাথে চিল্লাইয়া উঠে বলল, হ্যাপি বার্থডে পাপা। আবির চমকিত হলো। সে তো ভুলেই গেছিল আজকে তার জন্মদিন, 10ই অক্টোবর। আজ বললে ভুল হবে, বরং কোনো বছরই তার মনে থাকে না। প্রতি বছর তার ছেলে মেয়ে এবং বউ মনে করিয়ে দেয়, কিন্তু আজকে তো তার বউ এ ব্যাপারে কিছু বলল না। যাই হোক, ছেলে মেয়েগুলো যে দূরে থেকেও মনে রেখেছে এটাই অনেক। এর মধ্যে রুমের দরজায় কেউ টোকা দিল। আবির ভেতরে আসার অনুমতি দিলেই ত্রিধা ভেতরে ঢুকেই একটি ফুলের বুকে দিয়ে বলল, হ্যাপি বার্থডে বড় বাবা। ঠিক তখনই প্রবেশ করলো আদিবা। তার হাতে একটা গোলাপ। সামনে গিয়েই বলল, হ্যাপি বার্থডে টু ইউ। আবির হাসলো 4 ছেলে মেয়েকে একসাথে পেয়ে। আদিবাকে জোর করে কোলে নিয়ে চুমু দিল। ত্রিধা এতক্ষণ লক্ষ্য করেনি আহিয়া ও আহিয়ান ভিডিও কলে আছে। আহিয়ার কণ্ঠ শুনে ফোনের দিকে তাকালো। দেখল ত্রিধা তাকিয়েছে বলে আহিয়ান সরে গেছে। এখন শুধু আহিয়াকেই দেখা যাচ্ছে। ত্রিধা খানিকটা মন খারাপ করে মুখ বাঁকালো। আবির খুশি মনে 3 মেয়ের সাথে গল্প করা শুরু করলো। এমন সময় তানভীর দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া, তুমি শেষ, আজকে তুমি শেষ। আবির প্রথমত অবাক হলো, তারপর বিরক্ত হলো তানভীরের দুষ্টামি দেখে। তারপর তানভীর জানালো সে দুষ্টামি করছে না। মেঘ আবিরের উপরে ভয়ঙ্করভাবে খেপেছে। সে যেন আর রুমের বাইরে না যায়। আবির বুঝল না সকাল সকাল তার মেঘবতী রাগের কারণ, তাই কৌতূহলবশত নিচে যেতে যেতে আহিয়ার কল কেটে দিল। তানভীর বারবার বলেছে নিচে যেন না যায়, নিচে গিয়ে নিজের কপালে যেন নিজেই দুঃখ টেনে না আনে। কিন্তু আবির শুনল না। তার মতে সকাল সকাল মেঘ রেগে যাওয়ার মতো তেমন কিছুই করেনি সে। দুই পাপার পিছু পিছু ত্রিধাও গেল নিচের দিকে। আসলেই দেখা দরকার ব্যাপারটা কি। আবির ড্রয়িং রুমে যেতে যেতে শুনতে পেল কিচেন রুমে কেউ হাঁড়ি পাতিল ও থালা বাসনের সাথে মারামারি করছে। মনে হচ্ছে এই মারামারিতে আর কিচেন রুম থাকবে না।
আবির দ্রুত ছুটল সেদিকে। আবির এগিয়ে গিয়ে দেখল বন্যা ও রাই কিচেন রুমের বাইরে দাঁড়িয়ে আছে, আর মেঘ এমন চোরাচুরির কাজ করছে। আবির অবাক হলো, সামনে এগিয়ে গিয়ে বলল, সকাল সকালে তো ভাঙচুর কিসের? কি নিয়ে এত রেগে আছো বলো আমাকে? একটু দূরে তানভীর ও আদি মিটমিট করে হাসছে। আবিরের কণ্ঠ পেয়ে মেঘ এগিয়ে এলো, তারপর রাগে কাঁপতে কাঁপতে বলল, বার্থডে বয় এখানে কি করে? তাকে তো মিউজিয়ামে সাজিয়ে রাখার কথা। আবির বুঝল না মেঘের এই রাগের কারণ, তবে এটুকু বুঝেছে যে মেঘের মনে আছে আজ তার জন্মদিন। বিয়ের আগে থেকে এই পর্যন্ত এই মেয়েটা কখনো ভোলেনি, আবির নিষেধ করলেও শোনেনি। যাই হোক, সেই হিসেবে আজকে মেঘের মুখ দিয়ে মধু ঝরার কথা, কিন্তু সবকিছু এত নিম পাতার মতো তেতো লাগছে কেন? আবির মেঘকে সামলাতে বলল, এত মিষ্টি মুখ দিয়ে এত তেতো কথা কিভাবে বের হচ্ছে আহিয়ার আম্মু? মেঘ রেগে তেড়ে এসে বলল, আপনার মিষ্টি কথা বলার মানুষের অভাব আছে যে আমাকে এত মিষ্টি কথা বলতে হবে? অফিসে কি আপনি এসব করেন আহিয়ার আব্বু? ছি ছি ছি। আবির ভড়কে গেল। তারপর তানভীরকে জিজ্ঞেস করলে তানভীর একটা শয়তানি হাসি দিল। এর মধ্যে আবিরের ফোনটা বেজে উঠল। আবির দেখল রাকিব কল দিয়েছে। সে রিসিভ করলো না, কেটে দিল। রাকিব আবার কল দিল। আবির ভাবলো জরুরি কোনো দরকারে ফোন করেছে, তাই কল রিসিভ করলো। ফোন রিসিভ করতেই রাকিবের কণ্ঠ, কিরে বন্ধু, সকাল সকাল বাদ দিয়ে সারপ্রাইজ কেমন লাগছে? বউ কি খুন্তি দিয়া পিটাইছে নাকি ছেঁড়া কাঠ দিয়া? আবির বুঝলো না সকাল সকাল বন্ধুদের এত রসিকতার কারণ। একদিকে বউ, অন্যদিকে বন্ধু, মেজাজটা প্রচণ্ড গরম হইতেছে। রাগে কটমট করে রাকিবের উদ্দেশ্যে বলল, কি করেছ শালা? বউ এমন চেতচ্ছে কে? শুধু অফিসের কয়েকটা মেয়ে তোর বাড়ির ঠিকানা চাইছিল, বাদ দিয়ে গিফট পার হয়ে বলে তাদের ঠিকানা দিয়ে দিয়েছি। আবির এবার ভয়ঙ্কর রেগে গেল। রাগে ফুঁচতে ফুঁচতে বলল, শালা অফিসে একবার আসি, তোর বেয়াদবি ছোটাবো। রিয়া এখনো সুন্দর আছে, ওর জন্য একটা ছেলে দেখতেছি, অপেক্ষা কর। রাকিব হাসতে হাসতে ফোন কেটে দিলে অতঃপর আবির তানভীরের সামনে গিয়ে রাগী কণ্ঠে বলল, এসব আমাকে আগে বলিসনি কেন বেয়াদব? কে কি পাঠিয়েছে দেখি? তানভীর হাসতে হাসতে দূরের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আবির তাকিয়ে দেখল অনেকগুলো ফুলের বুকে। সে এগিয়ে গেল সেদিকে। প্রতিটা ফুলের বুকেতেই আছে এক একটা চিরকুট। আবির একটা চিরকুট হাতে নিতেই পেছন থেকে মেঘ ভেঙে ভেঙে বলে উঠল, আপনাকে আমার খুব ভালো লাগে স্যার। আপনি এখনো কতটা ইয়াং। হ্যাপি বার্থডে স্যার। আপনার যৌবন বুড়ো কাল পর্যন্ত থাকুক। ওই চিরকুটটা নিচে ফেলে আরেকটা চিরকুট হাতে নিল। এবারও ভাগ্য হলো না পড়ার। মেঘ নিজেই বলে দিল, হ্যাপি বার্থডে কল্পনার পুরুষ। আপনাকে ধরতে পারবো না, ছুঁতে পারবো না, জেনেও আপনাকে চাই। আবির খুক খুক করে কেসে উঠল। আবির চিরকুট না পড়েও কানে শুনে নিল। তার মানে মেঘ আগেই সবগুলো চিরকুট পড়ে নিয়েছে, তাই তো এত রাগারাগি। এই রাকিব বেয়াদবটা মনে হয় সংসার ভেঙেই ছাড়বে। তানভীর পাশে দাঁড়িয়ে মিটমিট হেসে বলল, ভাইয়া, নিশ্চয়ই এই মেয়েগুলোর আজকের পর থেকে আর চাকরি থাকবে না। আবির রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কার কি হবে তা জানি না, তবে সবার আগে ওই রাকিব বেয়াদবকে শাস্তা করব। ওর কথা শুনে ড্রয়িং রুমের সকলে অগোচরে হাসছে। তাদের আর বুঝতে বাকি রইল না এই মেয়েদের বাড়ির ঠিকানা কে দিয়েছে। মেঘ রেগে গিয়ে হন্তদন্ত হয়ে ছুটল নিচের রুমের দিকে। আবির ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার বউ আজ ভয়ঙ্করভাবে রেগে গেছে। এই রাগ কিভাবে কমাবে আল্লাহ মালুম। তানভীর এসে আবিরের পাশ ঘেঁষে সোফায় বসল। অতঃপর বলল, ভাইয়া, আমার পক্ষ থেকে রাকিব ভাইয়াকে একটা চুমু দিয়ে দিও। ভাইয়া আজকে সেই একটা কাজ করছে। আবির তানভীরকে ধরতে নিলেই তানভীর দৌড়ে পালালো। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, হালিমা খান, মালিহা খান সহ সকলেই ওদের কাণ্ড থেকে হাসল। এই বয়সে এসেও এদের দুষ্টামি কমে না। ত্রিধা নাস্তা করতে বসেছে। একটু পরে ওকে ভার্সিটির জন্য বেরোতে হবে। ওর সাথে সকলেই ডাইনিং টেবিলে এসে বসল। বন্যা ও রাই সকলকে খাবার পরিবেশন করছে। মেঘ তো অনেক আগেই তার রুমে চলে গেছে। তার একটু পরে আবিরও চলে গেছে রুমে। সবাই খাওয়ায় ব্যস্ত। এর মাঝেই আলী আহমেদ খানের সেলফোন বেজে উঠল। দেখল আহিয়ান কল দিয়েছে। সকলের সাথেই ছেলেটা কথা বলল। ত্রিধা চুপচাপ খেয়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে দেখল নিজের ফোন বাজছে। জুই ফোন দিয়েছে। হ্যালো। জুই, হ্যাঁ হ্যালো। ত্রিধা, কই তুই? ত্রিধা খানিকটা অবাক হয়ে বলল, এই সময় যেখানে থাকার কথা সেখানেই আছি, বাড়িতে। জুই, আজকে একটু তাড়াতাড়ি বেরো প্লিজ। ত্রিধা, কোন খুশিতে? আজকে আমার দাদার বিয়ে না নানার বিয়ে? জুই, আরে দোস্ত, রাগ করতেছোস কেন? আজকে মেহেদি আসবে ভার্সিটির সামনে, তাই ক্লাস শুরু হওয়ার আগে দেখা করতাম। বিরক্তি নিয়ে ত্রিধা, তোর বয়ফ্রেন্ড আসবে, তুই আগে যা, আমাকে টানছিস কেন? জুই, ওরে আমার টিয়া পাখিটা, তোমাকে ছাড়া আমার একলা একলা লাগবে। ওর কথা শুনে ত্রিধা মজা করে বলল, তাহলে বাসর ঘরেও আমাকে নিয়ে যাস, না হলে আবার তোর একলা একলা লাগবে।
জুই হেসে বলল, মেয়েদের একটা ভাই আছে, ভাবছি ওর সাথে তোর প্রেম করাই দিব। তারপর দুই বান্ধবী এক বাড়ির দুই ছেলেকে বিয়ে করে এক বাড়ির বউ হয়ে যাব। ত্রিধা, দিবা স্বপ্ন দেখা বন্ধ কর আর কল কাট। আমি রেডি হয়ে বের হচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। আর শোন, আজকেই লাস্টবার। জুই, থ্যাংক ইউ বান্ধবী। মা। ত্রিধা আর এই পাগলের সাথে কথা বাড়ালো না। প্রেমে পড়ে এই মেয়েটার মাথা একদম গেছে। আহানের সাথে রাগারাগি হওয়ার পর থেকে আর ত্রিধা পোরখা পড়ে না। তাই আলমারি থেকে একটা কালো থ্রিপিস বের করে পরে নিল এবং হিজাব বাঁধল। যৌবনে পা দেওয়া ত্রিধাকে আজকাল একটু বেশি সুন্দর লাগে। এরপর ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বাড়ির গাড়িটি ভার্সিটির সামনে আসতেই খেয়াল করলো তার বন্ধু বান্ধবীরা দাঁড়িয়ে আছে। ত্রিধা খুশি মনে এগিয়ে গেল। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর ত্রিধা ও জুয়ের 3টা ছেলে আর 2টা মেয়ে ফ্রেন্ড হয়েছে। যেদিন ভার্সিটিতে প্রথম পা দিয়েছিল সেদিন ওদের সাথে পরিচয় হয়েছিল। প্রথমেই ত্রিধা আর জুই ছেলেদের সাথে মিশতে ইতস্তত বোধ করত, কিন্তু ওদের বন্ধু সত্যিই খুব ভালো। সজীব, নাজমুল, আশিক, শোভা, নীল, ওরা আগে থেকেই ফ্রেন্ড ছিল। জুই ও ত্রিধা নতুন জয়েন করেছে। বন্ধুদের দেখে ত্রিধা খুশি মনে এগিয়ে গিয়ে ওদের পাশে দাঁড়ালো। ওর বন্ধুরা সবাই মজার মানুষ। নাজমুল সজীবকে বলল, ওই যে মামা দেখ, আইসে আমাদের খালাম্মা। ত্রিধা, এই অসভ্য বেয়াদব, তোকে না বলছি আমাকে খালাম্মা ডাকবি না। নাজমুল, সজীবকে তো এইমাত্র মামা ডাকলাম, কই তো সে তোলো না, তুই এত চেতোস কেন? ত্রিধা, ওরে দেখতে মামার মতো লাগে, আমাকে দেখতে কি খালাম্মার মতো লাগে? সজীব, না রে, তোরে খালাম্মা লাগে না, তোকে আমাদের স্মার্ট আন্টি লাগে। ওর কথা শুনে নাজমুল ও আশিক হাসতে হাসতে সজীবের গায়ে ঢলে পড়ল। ত্রিধার আগে কটমট করে বলল, এই বাবলা, তোর আমার হাতে মায়ের খাওয়ার শখ জাগছে? ত্রিধার হুমকি শুনে বাবলা আশিক সোজা হয়ে দাঁড়ালো। এর মধ্যে জুয়ের ফোনের মেসেজ টিউন বেজে উঠল। জুই ত্রিধার হাত ধরে বলল, তোরা থাম তো, তোরা ক্লাসে যা, আমি আর ত্রিধা একটু বাইরে যাচ্ছি, দ্বিতীয় ক্লাসে দেখা হচ্ছে। নাজমুল, তোর কালা জানাইছে বুঝি? জুই, ও মোটেও কালা না, ও শ্যামলা উজ্জ্বল। এই বলে ত্রিধার হাত ধরে চলে গেল। ত্রিধা হাঁটতে হাঁটতে বলল, আমার না খুব ভয় করে তোর সাথে বেরোতে, কে কবে দেখে তারপর বাড়িতে ভুলভাল বিচার দিবে। জুই, তোর থেকে বেশি ভয় আমার করে, তোরটা তো দেশের বাইরে থাকে, আর আমার কাজিন রিহান ভাইয়া সব সময় আমার খোঁজ খবর নিতে থাকে। একদিন তো আমার আম্মুকে বলে দিয়েছে তুই আর আমি নাকি 3টা ছেলে বন্ধুর সাথে ঘুরি। তারপর আমি আম্মু আব্বুকে বুঝিয়ে বলেছি, রিহান ভাইয়া সেদিনের পর আমাকে থ্রেট দিয়েছে। আয়নের কথা মনে পড়তেই ত্রিধার মন খারাপ হলো আর বলল, থাক বাদ দে, আর তুই মেহেদি ভাইয়ের সাথে একটু কম দেখা করার চেষ্টা করিস। জুই, ওকে। অতঃপর দুই বান্ধবী কথা বলতে বলতে একটা কফি শপে ঢুকলো। দেখলো মেহেদি ভাইয়া আর তার সাথে একটা ছেলে বসে আছে। মেহেদি ভাইয়াকে আজ গোছানো লাগলো। তাদের দুজনকে দেখে ত্রিধার কেন জানি মনে হলো তারা সাধারণ দোকানে কাজ করে না। ত্রিধা ভাবনা ভেঙে হঠাৎ এগিয়ে গিয়ে সালাম দিয়ে কুশল বিনিময় করলো এবং অন্য একটা সিটে গিয়ে বসতে চাইল। এর মধ্যে মেহেদি ডাক দিল। ত্রিধা এগিয়ে আসলো। আসার পর মেহেদি সামনের ছেলেকে দেখিয়ে বলল, ও আমার বন্ধু এহসান নেওয়াজ। তারপর এহসানকে বলল, ও জুয়ের ফ্রেন্ড ত্রিধা খান। এহসান ত্রিধার দিকে তাকিয়ে দাঁড়িয়ে হাত এগিয়ে দিয়ে বলল, হ্যালো মিস ত্রিধা। ত্রিধা হ্যান্ডশেক করল না, বরং বলল, আসসালামু আলাইকুম। এহসান হাত গুটিয়ে নিল এবং তাকিয়ে আছে ত্রিধার পুতুলের মতো মুখের দিকে। এরপর বলল, কিউটি ডল। ত্রিধা বুঝতে না পেরে বলল, কিছু বলেছেন ভাইয়া? এহসান নেওয়াজ, নাথিং। অতঃপর মেহেদি এহসানকে জুইয়ের সাথে পরিচয় করিয়ে দিল। প্রথম পরিচয়ে এহসান জুইকে ভাবি বলে ডেকেছে। সেটা নিয়ে জুই বিব্রত আছে। ত্রিধা চুপচাপ পাশের টেবিলে গিয়ে বসল। ওয়েটার কিছুক্ষণের মধ্যেই সেই টেবিলে 2 কাপ কফি দিল। ত্রিধা খানিকটা ভ্রু কুঁচকে কফির কাপ দুইটাকে দেখল। ঠিক তখনই সামনের চেয়ারে এহসান নেওয়াজ বসল। ত্রিধা মাথা তুলে ওনাকে দেখা মাত্রই মাথা নিচু করে ফেলল। সময়ের তালে তালে পরিস্থিতি যেন বিব্রতকর হয়ে পড়ছে। এহসান হয়তো বুঝলো মেয়েটা বিব্রত করছে, তাই স্বাভাবিক করার জন্য বলল, সেখানে তারা দুজন কথা বলছে, তাই তাদের প্রাইভেসি দেওয়ার জন্য আমি এখানে এসে আপনার কাছে বসলাম। ত্রিধা কফির কাপে চুমুক দিতে দিতে বলল, ইটস ওকে। এহসান মনোযোগ সহকারে ত্রিধার কফি খাওয়া দেখছে। তারপর বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? ত্রিধা মাথা তুলে তাকালো। কি অসভ্য লোকটা, মেয়ে দেখলেই তুমি করে বলতে ইচ্ছে করে। কিন্তু লোকটার মুখের উপর কিছু বলতে পারছে না, তাই মিনমিনিয়ে বলল, হুম। এহসান সালার পর সালা মনে হয় খুশি হয়েছে, তা ওই বেটার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। ত্রিধা রাগে কটমট করছে আর ভাবছে। অতঃপর এহসান আবারও বলল, আমি এখানে বসে তোমাকে ডিস্টার্ব করছি? ত্রিধা কিছু বলল না। এরপর ওরা দুজন নীরবতা পালন করলো। তারপর ত্রিধা হাত ঘড়িটির দিকে তাকিয়ে জুইকে তাড়া দিল তাদের সেকেন্ড ক্লাস শুরু হয়ে যাবে বলে। তাই জুইও তাড়া দিল যাওয়ার জন্য। এরপর দুই বান্ধবী মিলে ওদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল।
ত্রিধার যতক্ষণ পর্যন্ত চলে যেতে লাগলো ততক্ষণ পর্যন্ত এহসান ত্রিধার দিকে তাকিয়ে রইল এবং বিড়বিড় করে বলল, কিউটি টল। মেহেদি বলল, আমার শালের দিকে নজর দেওয়া বন্ধ কর। এহসান, আম্মুকে বলতে হবে, এবার বিয়েটা আমি করেই ফেলছি। মেহেদি বলল, শুনেছি অনেক বড় বাড়ির মেয়ে, ওকে পটানো এত সহজ হবে না। এহসান, আমার কোন দিক দিয়ে অর্থ সম্পদ কম আছে? এর মধ্যেই এহসানের ফোন বেজে উঠল। ওকে, নিউ কোনো আপডেট থাকলে আমাকে জানাবে। মেহেদি, এতক্ষণে নিশ্চয়ই সব জেনে ফেলেছিস? এহসান, বইয়ের আগে শ্বশুরদেরকে পড়াতে হবে। ইন্টারেস্টিং। দুপুরবেলা রিহান নিজের তৈরি করা নতুন অফিসে নিজের পার্সোনাল কেবিনে চুপচাপ চোখ বন্ধ করে বসে আছে। আব্বুর থেকে অনেকগুলো টাকা নিয়ে নিজের বিজনেস স্টার্ট করেছে, কিন্তু আপাতত লাভের কোনো আশঙ্কা দেখতে পাচ্ছে না। আপাতত কয়েক জায়গা থেকে শেয়ার কিনে রেখেছে, ভাগ্য ভালো থাকলে সেগুলো থেকে ভালো প্রফিট পাওয়া যেতে পারে। সেই আশায় দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে। আয়া দেশে ফেরার সময় হয়ে গেছে। আয়ার 6 মাস পরে দেশে ফিরবে, কিন্তু এদিকের পরিস্থিতি দেখে যা বোঝা যাচ্ছে তাতে রিহান নিজেকে এর মধ্যে গোছাতে পারবে না। সেটা নিয়েই মূলত প্রতিদিন রিহানের এত টেনশন। আয়া 16-17 বছরের কিশোরী না যে তাকে ঝুলিয়ে লেখাপড়া করতে বলবে। এর মাঝে সে নিজেকে গুছিয়ে নেবে। আয়ার যথেষ্ট বিয়ের বয়স হয়েছে। এবার দেশে ফিরলেই আঙ্কেল আন্টি হয়তো ওর বিয়ে নিয়ে ভাববে। তখন যদি রিহান প্রস্তুত না থাকে তাহলে কিভাবে সামলাবে? ভাবতেই ছেলেটা নিজের মাথার চুল টেনে ধরল। আজকাল এসব কিছু নিয়ে বেশি চিন্তাভাবনা করলে ওর মাথার ভিতরে প্রচুর পেইন হয়। এর মধ্যে ফোন বেজে উঠল। কল রিসিভ করল। আহিয়া কল দিয়েছে। আহিয়া, আসসালামু আলাইকুম। রিহান, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আহিয়া পাখি? আহিয়া, আলহামদুলিল্লাহ। আপনি? রিহান, আলহামদুলিল্লাহ। লেখাপড়া কেমন যাচ্ছে তোমার? আহিয়া, আমার কথা বাদ দিন তো, আপনার কথা বলুন। রিহান, কি বলবো? আহিয়া, চেহারাটা তো মলিন দেখাচ্ছে কেন? রিহান কিছুক্ষণ ফোনের ক্যামেরায় উঁকি ঝুঁকি দিয়ে দেখল, অতঃপর বলল, কই, আমি তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। রিহানের কথা শুনে আহিয়া খিলখিল করে হেসে উঠল। আয়ান কিছুক্ষণ মুগ্ধ চোখে তাকিয়ে রইল। আয়ার মুখটা দেখলে রিহানের সকল চিন্তা দূর হয়ে যায়, সারাদিনের ক্লান্তি চলে যায়। রিহান হঠাৎ করে বলে ওঠে, ভালোবাসি আহিয়া পাখি, খুব ভালোবাসি। আহিয়া হাসি থামিয়ে কতক্ষণ তাকিয়ে রইল রিহানের পানে। রিহান সবসময় ভালোবাসি ভালোবাসি বলে না, তবে হঠাৎ করে যখন বলে তখন সারা শরীরে শিহরণ বয়ে যায়। আয়া মৃদু কেঁপে ওঠে। সে ফোনের এপাশ থেকে বুঝল আয়ার হৃদয়ের ব্যাকুলতা। তারপর আবারও বলল, ভালোবাসি আহিয়া পাখি। আয়া এবার লাজুক চেহারাটা হালকা নত করে মিনমিনিয়ে বলল, আমিও ভালোবাসি। রিয়ান হালকা পাকা হেসে কিছু না শোনার ভান করে বলল, তুমি কি কিছু বললে এইমাত্র? আয়া আমতা আমতা করে বলল, কই, কিছু না তো। রিহান ওকে জ্বালানোর জন্য বলল, আমার তো মনে হচ্ছে এইমাত্র তুমি কিছু বললে। আহিয়া, আপনি অনেক দুষ্টুমি করেন, আপনার সাথে কথাই বলবো না আমি। রিহান কিছু বলার আগেই ফোন কেটে দিল। রিহান চেয়ারের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল, অতঃপর মৃদু হাসল। এই মেয়েটাকে জ্বালাতে, লজ্জা দিতে, ভালোবাসতে, রাখাতে সব কিছু করতেই ভালো লাগে তার। আয়ার মাঝে অন্যরকম এক প্রশান্তি পায় রিহান। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে গেল। খানবাড়ির সকল পুরুষরা নিজেদের কাছ থেকে এক একজন বাড়ি ফিরছেন। আবির বাড়ি এসে নিজের রুমে ঢুকলেন। দেখল মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সকাল থেকে মেঘ যে রেগে বোম হয়ে আছে আবিরের তার অজানা নয়। সকালে বউয়ের রাগ ভাঙানোর অনেক চেষ্টা করেছে, পারেনি। জরুরি মিটিং থাকায় টাইমলি অফিসে যেতে হয়েছে। মিটিং না থাকলে আজকে বাড়িতে থেকে বউয়ের রাগ ভাঙানো যেত, কিন্তু কি আর করার। 4 দিন যেহেতু বাড়িতে ছিল না, তাই তো বউ এখন আরও রেগে আছে। ভাবনার মাঝেই ব্যালকনিতে গিয়ে বউকে পেছন থেকে জড়িয়ে ধরল। আবিরের উপস্থিতি বুঝতে পেরে মেঘ নড়ে চড়ে নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু পারল না। আবির ছাড়ল না। আবির শক্ত করে বউকে জড়িয়ে ধরে রাখল তার শক্ত বাহুর বন্ধনে। অতঃপর মুখ রাখল তার বউয়ের টান কাঁধে। মেঘ মুখ ফুলিয়ে সামনের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে। আবির তার কানের কাছে ঠোঁট নিয়ে হালকা করে কানে কিস করে বলল, সরি স্প্যারো, আমি জানতাম না যে মেয়েগুলো এমন কাজ করবে। ওরা আমার মেয়ের বয়সী, তাছাড়া আজকে সব কয়টাকে রেজিগনেশন দিয়ে এসেছে। ওরা আর এমন কিছুই করতে পারবে না। রাগ করে থাকো, কিন্তু কথা না বলে থেকো না। মেয়ে কিছুই বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আবির, ওই বউ, বউ গো, ও আয়ার আম্মু, একটু কথা বলো প্লিজ। তোমার জামাইয়ের মনটা আনচান আনচান করছে। প্রতি বছর তুমি এই দিনটাতে কত কিছু করো, বাট আজকে নিজের দেশে নিজের বাড়িতে থেকেও তোমার মন ভালো নেই।
মেঘ আবিরকে সরিয়ে দিয়ে হনহন করে রুমে যেতে যেতে বলল, বেড সাইডের পাশে গিফট রাখা আছে, কেউ যেন নিয়ে নেয়। অনেকক্ষণ পর মেঘের মুখে কথা শুনে আবিরের মুখে হাসি ফুটে উঠেছে। এই বয়সে এসেও বউয়ের সাথে পাগলামি করতে তার ভালোই লাগে, ভাবলে তার হাসি পায়। কিন্তু এখন তার বউয়ের রাগ কমাতে হবে ভেবেই বউয়ের পেছন পেছন দৌড় দেয়। বেড সাইডে টেবিলের উপর সত্যি গিফট বক্স রাখা আছে। মেঘ বাইরে যাচ্ছিল, আচমকা আবির মেঘকে কোলে তুলে নিল। তারপর বিছানার কাছে এসে বলল, নিজে খুলে দেখাও কি আছে গিফট বক্সে। মেঘ, আমি পারবো না, নিজে দেখুন। আবির তবুও বক্সটা মেঘের হাতে দিল। মেঘ জানে নিজে খুলে না দেখালে আবির ওর পিছু ছাড়বে না, তাই নিজেই গিফট বক্স খুলে একটা সুন্দর দামি ঘড়ি বের করল। আবির, পরিয়ে দাও। মেঘ পরিয়ে দিতে দিতে বলল, অফিসে তো স্মার্ট হয়ে যাওয়ার কি আছে? এখন থেকে আয়রন ছাড়া কম দামি কুচকানো শার্ট পরে যাবেন, আর পচা ঘড়ি পরে যাবেন। সানগ্লাস ভুলেও চোখে লাগাবেন না। আবির চোখ বড় বড় করে রইল। এই বয়সে এসেও বউ তাকে নিয়ে জেলাস ফিল করে ভেবেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। পরের দিন সকাল 10টা। রাকিব গতকাল অফিসে আসেনি। রাসেল জানিয়েছে রাকিবের নাকি হালকা জ্বর হয়েছে, কিন্তু আবির খুব ভালো করেই জানে তার বন্ধুরা আজ অফিসে না আসার কারণ। সকালবেলা অফিসে ঢুকেই রাকিবকে নিজের কেবিনে ডাকলো আবির, কিন্তু বেলা 10টা বেজে গেল, ওর কোনো খবর নাই। তাই নিজেই গেল রাকিবের কেবিনে। যেতে যেতে অনেক স্টাফরা সালাম দিল। কালকে অনেকের চাকরি চলে গেছে, তাই সবাই আজ ভয়ে আছে। কার কখন চাকরি চলে যায় বলা যায় না। এই প্রথম সবাই আবিরের রাগ দেখল। অফিসের সবাই শান্ত। আবির অনুমতি ব্যতীত রাকিবের রুমে ঢুকেই রাকিবের কলার চেপে ধরল। আচমকা কাজে রাকিব হক বকিয়ে উঠল। অতঃপর ভয় পাওয়ার অভিনয় করে বলল, কিরে, সকালবেলা বউয়ের কফির সাথে ম্যানার্স গুলিয়ে খেয়েছিস? এভাবে এসে কলার ধরছিস যে? আবির রাগে কটমট করতে করতে বলল, চেয়ার থেকে উঠে আয়, তোকে আমি আজ ম্যানার্স শেখাবো। রাকিব একটু ভাব ধরে আবিরের দিকে তাকালো। অতঃপর আবিরের হাত ছাড়া মেরে চেয়ারের পিছনে গিয়ে দাঁড়ালো আর হাসতে হাসতে বলল, মেঘবতী কি দিয়া পিটাইছে দোস্ত, তোর কি খুব লাগছে? ওর কথা শুনে আবির আরও রেগে গেল। ধাওয়া করলো রাকিবকে ধরতে। আবির বলল, তুই দাঁড়া বলছি, আজ তোর একদিন কি আমার একদিন। এগুলো দেখে একজন স্টাফ রাসেলকে খবর দিল। অন্য কারো রুমে ঢোকার সাহস নেই। রাসেল এসেই রাকিবের কেবিনে ঢুকে দেখলো কেবিনের সব এলোমেলো। রাসেলকে দেখা মাত্রই রাকিব ওর পিছনে এসে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে আবিরকে বলল, এইবার থাম ভাই, আমাদের বয়স হয়েছে, এই বয়সে এত ছোটাছুটি আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আবির দাঁতে দাঁত পিষে বলল, সেটা তোর আগে মনে ছিল না? তুই তো শালা হিটলারের ছোট ভাই। এই বয়সে আমার সংসার ভাঙার শখ হয়েছিল, তাই না? রাসেলের পিছনে দাঁড়িয়ে রাকিব দাঁত কেলে হেসে বলল, তোর সংসার ভাঙবো না রে ভাই, বউ রাগ করে আর যাবে কই, বাপের বাড়ি তো এইটাই। ওর কথা শুনে আবির তেলে বেগুনে চলে উঠে বলল, আমার বউ রাগ করে বাপের বাড়ি যাওয়া লাগে না, সে আমার খেয়ে আমার পরে আমার রুমে থেকেই আমার উপর লাঠি ঘোরাতে পারে। ওর কথা শুনে রাসেল ফিক করে হেসে দেয়। বিপদ বুঝতে পেরে ঠোঁটে আঙুল দিয়ে বলল, সরি দোস্ত, হাসতে চাইনি, কিন্তু বেরিয়ে গেছে। আবির রেখে বলল, তুই সামনে থেকে সর, আগে তোর পিছনেরটার ব্যবস্থা করি, পরে তোকে দেখে নেব। রাকিব রাসেলের কানের কাছে গিয়ে বলল, এবার বাঁচিয়ে দে ভাই, তোরে রং ট্রিট দিব। রাকিব বলল, তুই আর মানুষ হলি না, ভালো কিছু ট্রিট দে, তাহলে বাঁচাবো। আবির আবারও তেড়ে আসতে চাইল। তখনই রাকিব চিৎকার দিয়ে বলল, দোস্ত, তোরে কাচ্চি খাবো, বাঁচিয়ে দে। রাসেল বলল, ছাড়া দে বন্ধু, আমাদের বন্ধু মানুষ, তাই দুষ্টামি করছে। আবির এবার রাসেলের দিকে তাকিয়ে বলল, ছাড়তে পারি, শর্ত আছে। রাসেল ও রাকিব প্রশ্ন করল, কি? আবির বলল, ওরে বল সবাইকে ট্রিট দিতে, বউয়ের রাগ ভাঙাতে অনেক এনার্জি ওয়েস্ট হয়েছে। রাকিব দাঁত কেলে বলল, আচ্ছা, বাড়ির এখন খবর কি? মেঘবতী রাগ কমেছে? আবির, অনেক কষ্টে। রাসেল আবিরকে বলল, তোর ছেলে মেয়ের খবর কি? আবির, দুজনেই দেশের বাইরে। তোর ছেলের খবর কি? রাকিব, আমারও ওই একই অবস্থা। ছেলেটা নিজের বিজনেস স্টার্ট করবে বলে অনেকগুলো টাকা নিয়ে নিয়েছে, কিন্তু কোনো ফল দেখতে পাচ্ছি না। কতবার বললাম আমাদের অফিসে জয়েন করতে, কিন্তু সে নারাজ, সে নিজেকে প্রমাণ করতে চায়। আবির, রিহান নিজের উদ্যোগে কিছু করতে চায়, ভালো কথা, তোকে সাপোর্ট করা উচিত। কী কারণে ওর লাভ হচ্ছে না সেগুলো ধরিয়ে দে। রাকিব, সত্যি বলতে ছেলেটা আমার কাছে কিছু শেয়ার করতে চায় না। আসলে ওর দোষ না, আমি ছোটবেলা থেকেই ওকে সময় দিতে পারিনি এই ব্যস্ততার কারণে। ওর মায়ের সঙ্গ বেশি পেয়েছে, তাই ওর মায়ের সাথে অনেক ফ্রি। আবির কিছু একটা ভেবে বলল, তুই যদি চাস আমি রিহানের সাথে কথা বলে দেখতে পারি। আমার জানা মতে রিহান একজন ইন্টেলিজেন্ট বয়। আমার মনে হয় ওর সমস্যাগুলো ধরিয়ে দিলে ও সহজেই সলভ করে ফেলতে পারবে। রাকিব বলল,
ঠিক আছে, আমি ওকে বলবো তোর সাথে দেখা করতে। দেখ তোকে কিছু বলে কিনা। ছেলেটাকে নিয়ে আজকাল খুব চিন্তা হয়। দুপুর 2টা বাজে। ভার্সিটির শহীদ মিনারের সিঁড়ির ওপর বসে আছে 7জন ভবিষ্যৎ ডাক্তার। 7জন একসাথে বসে গল্প করছে। হঠাৎ আশিকের পায়ের উপর একটা ঘাস ফড়িং এসে বসল। আশিক হাতে ধরে নাজমুলের মুখের সামনে ধরে বলল, নে বন্ধু, এটার পোস্টমর্টম কর। সাবধানে করিস, এটা কিন্তু তোর লাইফের ফার্স্ট পেশেন্ট। নাজমুল আশিকের হাত থেকে ঘাস ফড়িংটা নিয়ে মেয়েদের দিকে ছুঁড়ে মেরে বলল, এইটা মায়া পেশেন্ট, এটার পোস্টমর্টম করতে আমার শরম লাগবো। তার থেকে ভালো মেয়েদেরকেও করুক। ইতিমধ্যেই ঘাস ফড়িং গায়ে পড়ায় মেয়েরা চিৎকার দিয়ে দাঁড়িয়েছে। ওদের কাণ্ড থেকে আশিক নাজমুল হেসে হেসে লুটপুটি খাচ্ছে। সজীব বলল, একটা ঘাস ফড়িং দেখে এরা এমন করে, এরা নাকি আবার গাইনি ডাক্তার হবে। এরা মানুষের পেট কেটে ভয়ে পেটের মধ্যে কাঁচি রেখে পেট সেলাই করে দিবে। নাজমুল বলল, ঠিকই কইছস মামা, এরা ঢাকা মেডিকেল কলেজে কি করে চান্স পাইলো সেইটাই ভাবতেছি। ওর কথা শুনে শোভা বলল, এই নাজমুল্লা, একদম আমাদের এবিলিটি নিয়ে প্রশ্ন তুলবি না। আমরা লেখাপড়ায় যথেষ্ট ভালো, তাই চান্স পেয়েছি। শোভার কথা শুনে নাজমুল হাসতে হাসতে সিঁড়িতে শুয়ে পড়ল। ওকে দেখে মনে হচ্ছে কোনো হাসির কৌতুক শুনেছে। অতঃপর পেটে হাত দিয়ে বলল, বইন, সাপা মারা বন্ধ কর। একটা ঘাস ফড়িং দেখে যারা ওমাগো বলে চিৎকার করে, তাদের এবিলিটি নিয়ে আমরা কথাও বলতে চাই না। ত্রিধা কিছু বলবে তার আগেই লক্ষ্য করলো দূরে রিহানের মতো কাউকে দেখা যাচ্ছে। রিহান একটা ছেলের সাথে কথা বলছে। ত্রিধার চোখ ছোট ছোট করে তাকিয়ে জুঁইকে বলল, জুঁই দেখ তো, ওটা রিহান ভাইয়া না? জুঁই সহ উপস্থিত সকলেই সেদিকে তাকালো। রিহান পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে থাকা একটা ছেলের সাথে কথা বলছে। দেখা মাত্রই জুঁই ত্রিধার পিছনে লুকিয়ে যায় আর বলল, আরে ভাই এখানে কি করছে? আরে ভাই এখানে কি করছে? গতকাল যে মেহেদির সাথে দেখা করতে গেছি সেটা কি ভাইয়া জেনে গিয়েছে? ত্রিধা জুঁয়ের সামনে থেকে সরে গেল। তারপর বিরক্তি কণ্ঠে বলল, এত ভয় পাওয়ার কি আছে? নিশ্চয়ই কোনো জরুরি কাজে এসেছে। জুঁয়ের অবস্থা থেকে নাজমুল কপাল কুঁচকে বলল, আরে মেরি মা, এমনি ঈসা মাসের মতো লাফাইস না, তাহলে সবার আগে ধরা খাবি। বাবলা নাজমুলের এক হাতে এক হাত রেখে দাঁত খেলিয়ে হাসতে হাসতে বলল, বুঝোস না মামা, সোরের মনে পুলিশ। হঠাৎ করে সজীব সকলকে ধমক দিয়ে বলল, আমাদের ফ্রেন্ডের ভাইয়ের সামনে আমাদের সকলের উচিত ভদ্র হয়ে থাকা, তাই সবাই দাঁত না গেলিয়ে সভ্যভাবে দাঁড়া। এবার সব বাস এবার সবাই সজীবকে সাপোর্ট করে বলল, সজীব একদম ঠিক কথা বলেছে। জুয়ের ভাই মানে আমাদেরও ভাই, আমাদের উচিত ওনার সামনে ভদ্রভাবে থাকা, যাতে পরবর্তীতে জুইকে কিছু বলতে না পারে। বাবলা আসিফ ওদের কথা শুনে ঠোঁটে আঙুল দিয়ে ভদ্র হয়ে দাঁড়ালো, কিন্তু নাজমুল ওদের কথায় বিরক্তিতে নাক কুঁচকে বলল, এত অভিনয় করতে পারবো না পাল। আমি যা মানুষের সামনেও তাই দেখাইতেই পছন্দ করি। এতে কারো পছন্দ হইলে হোক, না হলে না হোক। এই কথা শুনে জুই অসহায় মুখ নিয়ে নাজমুলের উদ্দেশ্যে বলল, এবারের মতো চুপ করে যা আব্বা, ভাইয়ের সামনে আমার মান সম্মান খাইস না। ইতিমধ্যে রিহান ওদের কাছাকাছি চলে এসেছে। রিহান ওদের সামনে এসে দাঁড়ানো মাত্র ওরা 7জনের সালাম দিল। রিহান সকলের সালামের উত্তর দিল। অতঃপর নাজমুল আশিক ও সজীবের সাথে হ্যান্ডশেক করল। ত্রিধা মুখে মিষ্টি হাসি নিয়ে রিহানের উদ্দেশ্যে বলল, কেমন আছেন ভাইয়া? রিহান, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? ত্রিধা, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অতঃপর রিহান সকলের উদ্দেশ্যে বলল, তোমাদের সকলের লেখাপড়া কেমন যাচ্ছে? সজীব মৃদু হেসে জবাব দিল, ভালো যাচ্ছে ভাইয়া। তখন জুই সামনে এগিয়ে এসে রিহানকে বলল, তুমি এদিকে ভাইয়া, আমাদের ভার্সিটিতে কাজ ছিল? রিহান, এদিকে একটা কাজ ছিল, তাই এসেছিলাম। যাওয়ার সময় ভাবলাম তোদের একটু খোঁজ খবর নিয়ে যাই। জুই আমতা আমতা করে বলল, ও, ভালো করেছো ভাইয়া। আহ, রিহান, এভাবে চোর ধরা পড়ে যাওয়ার মতো আমতা আমতা কেন করছিস? জুই কিছু বলার আগেই নাজমুল বলল, বড় ভাই, আপনার বোনের ভেতর নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, ঠিকমতো খোঁজখবর নিয়ে দেখেন। ওর কথা শুনে রিহান মৃদু হাসল। অতঃপর নাজমুলের কাছে এক হাত রেখে বলল, তোমরা বন্ধুরা আছো তো? জুই ও ত্রিধা বিপদে গেলে বাধা দেবে, প্রয়োজনে আমাকে জানাবে। নাজমুল জুয়ের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল। দেখলো যে কটমট করে তার দিকেই সে তাকিয়ে আছে। নাজমুল চোখ ঘুরিয়ে রিহানের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, অবশ্যই। রিহান ত্রিধার উদ্দেশ্যে বলল, ত্রিধা, বাড়িতে কখন ফিরবে? ত্রিধা, ড্রাইভার আঙ্কেল জ্যামে পড়ছে ভাইয়া, তাই আসতে একটু লেট হচ্ছে। বাড়ির গাড়ি আসলেই চলে যাব। রিহান, ঠিক আছে, তাহলে আমি অপেক্ষা করছি। তোমাকে বিদায় জানিয়ে জুইকে নিয়ে আমি ওর বাড়ির দিকেই যাব। ত্রিধা, না ভাইয়া, আপনার শুধু শুধু টাইম ওয়েস্ট করে দাঁড়ানোর প্রয়োজন নেই, বাড়ির গাড়ি চলে আসবে। ওর কথা শুনে রিহান মৃদু হেসে বলল, ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি, আবার দেখা হবে। রিহান ও জুইকে সকলেই বিদায় দিল।
ওরা দুইজন যাওয়ার পর সকলেই বড় একটা নিঃশ্বাস ফেলে আবারও মেতে উঠল নিজেদের আড্ডায়। নীল ত্রিধার উদ্দেশ্যে বলল, এই হ্যান্ডসাম ছেলেটা তোর কি হয় রে? ত্রিধা আচমকা উত্তর দিল, আমার দুলা ভাই। নীল অবাক কণ্ঠে বলল, ফাজলামো করিস? ওনাকে দেখে মনে হচ্ছে না উনি ম্যারিড। বাবলা আশিক হালকা গলা খাকারি দিয়ে নীলের উদ্দেশ্যে মজা করে বলল, এত চিরুনি তল্লাশি কেন নিচ্ছেন মেরি মা? আপনি কি ক্রাশ ক্রাশ খাইছেন নাকি বড় ভাইয়ের উপর? নীল কিছু বলার আগেই ত্রিধা বলে উঠল, রিহান ভাইয়ার দিকে ভুলেও তাকাইস না, উনি আমার আপুর পার্সোনাল প্রপার্টি। ওদের কথাবার্তা শুনে নাজমুল আচমকা ফিক করে হেসে দিয়ে বলল, আহারে, মায়াডা প্রেমের নদীতে পড়ার কিস্সা আশা করে ডুবে গেছে। নাজমুলের এরকম ঠ্যাস মারা কথা শুনে নীল রেগে মেগে বাড়ির পথে রওনা দিল। বাকি 5 বন্ধু ওর অবস্থা দেখে পেট চেপে হাসছে। দেখতে দেখতে সপ্তাহ গড়িয়ে আজ শুক্রবার। খান পরিবারের সকলে আজকে বাড়িতে। সকাল সকাল পুরো বাড়ি মেতে আছে আনন্দে। সপ্তাহের এই দিনে আদিব অনেক খুশি থাকে। এই দিন ওর দাদুরা, পাপারা এবং ওর আপু ত্রিধা বাড়িতে থাকে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খান একসাথে বসে চা খাচ্ছেন। বয়সের ভারে আলী আহমদ খানের শরীরটা আজকাল ভালো থাকে না, তাই মালিয়া খান নিজের রুম থেকে কম বের হন। শেষ বয়সে এসে এই দুইজন কপত কপতিকে একসাথে গল্প করতে বেশি দেখা যায়। আকলিমা খান ও হালিমা খান মাঝে মাঝে এই রান্নাঘরে এসে মেঘ, বন্যা ও রায়কে অনেক কাজকর্ম শিখিয়ে দেন, তবে মেঘ ভুলে ওনাদেরকে কোনো কাজে হাত দিতে দেয় না। ত্রিধা সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে গেছে। এটা তার প্রতি শুক্রবারের সকালের অভ্যাস। শুক্রবার সকালে ঘুম থেকে জেগে ছাদের ফুলগুলোকে না দেখলে মনে হয় দিনটা সুন্দরই যায় না। পাপা, ও পাপা। আদিবার আধো আধো ডাকে আদি ভাইয়েরদের সাথে আলোচনা ছেড়ে মেয়েকে কোলে নিল। আদিবা তার পাপার গলা জড়িয়ে ধরে কোমল কণ্ঠে বলল, জানো পাপা, মাম্মা মামায় বকেছে। আদি, কবে বকেছে? আদিবা, এই শুক্রবারে। আদি, এটা এই শুক্রবার হবে না মা, গত শুক্রবার হবে। আদিবা, ওকে। এর মধ্যে তানভীর বলে উঠল, ভাইয়া, এমপির কথা মনে আছে যার সাথে আমি রাজনীতি করতাম? তানভীরের কথা শুনে আবির ভ্রু কুঁচকে বলল, মনে থাকবে না কেন? তাছাড়া তুই ওনাকে এমপি কেন বলছিস? শুনেছি উনি এখন মন্ত্রী হয়েছেন। তানভীর, হ্যাঁ, এখন মন্ত্রী। তোমার চেনার সুবিধার জন্য এভাবে বলেছি। আবির, ওকে, কী হয়েছে এখন সেটা বল। তানভীর, গতকালকে মন্ত্রী সাহেব কল দিয়েছিলেন, পরে তোমার কথাও জিজ্ঞেস করলো। আমি বলেছি তুমি দেশে ফিরেছ। উনি আগামী শুক্রবার আমাদেরকে ওনার বাড়িতে ইনভাইট করেছেন। বলেছেন আমাদের ছেলে মেয়ে এবং ওয়াইফকে নিয়ে যেন যাই। আমি নিষেধ করেছিলাম, বলেছি আমরা দুজন গিয়ে এক সুযোগে ওনার সাথে দেখা করে আসবো, কিন্তু উনি মানতে নারাজ। অনেক রিকোয়েস্ট করে বললেন সবাইকে নিয়ে যেতে। আবির শুনল, অতঃপর বলল, হঠাৎ করে সবাইকে নিয়ে ওনার বাড়িতে ইনভাইট করার কারণ কি? তানভীর, আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উনি বলেছে তেমন কোনো কারণ নেই। অনেক বছর ধরে দেখা সাক্ষাৎ হয় না, তাই উনি আমাদেরকে ইনভাইট করেছে, দেখতে চায়, সেই জন্য। শুনেছি অনেকদিন অসুস্থ ছিলেন, তাই আর মানা করতে পারিনি। তাই আমি তোমার অনুমতি ছাড়াই বলে দিয়েছি আগামী শুক্রবার আমরা যাব। আবির কিছু একটা ভেবে বলল, আচ্ছা, ঠিক আছে। কেমন লাগলো আজকের পার্টটা কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। তোমরা কেউ লাইক করো না আমার ভিডিও? কেন গো, পছন্দ হয় না? করবে যদি পছন্দ হয়। আর তোমাদের কোনো যদি বন্ধু বান্ধবী থাকে যারা উপন্যাস ভালোবাসে, তাদেরকে শেয়ার করে দিতে পারো। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। ততক্ষণ খুব ভালো থাকো, সুস্থ থাকো, চিল করো। থ্যাংক ইউ সো মাচ।